আমাদের চারপাশটা ক্রমশই কেমন যেন বিষাক্ত হয়ে উঠছে, সবই রাজনীতির দৌলতে। তা না হলে খাওয়াকে কেন্দ্র করে, একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়াকে কেন্দ্র করে কেউ এভাবে বিতর্ক তৈরি করতে পারে? এভাবে বিতর্ক করা সম্ভব? কে কি খাবে সেটা তো তার নিজের উপরে নির্ভর করবে। সেখানে ধর্মের বিষয়টা এভাবে এসে পড়ে কেন? কিভাবে পড়ে? এবং রাজনীতিকরা এটাকে কিভাবে নিয়ে খেলা করে? আসুন আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব আলিপাপে যেভাবে ঘটনাটা ঘটলো এবং তার বিতর্কের রেশ যেভাবে ছড়াচ্ছে, এই বিতর্কটা আসলে কেন তৈরি করা হচ্ছে? আবারও বলছি, বিতর্কটা তৈরি করা হচ্ছে, কিভাবে তৈরি করা হচ্ছে, এবং কাউকে কাউকে কিভাবে ভাব আর জাত দুটোতেই মারবার প্রক্রিয়া কিভাবে হচ্ছে, আসুন একটু বোঝবার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি পরিচয় করিয়ে দেব আমাদের আজকে যারা অতিথি, তাদের সঙ্গে মূলত তারাই গোটা বিষয়টা ব্যাখ্যা করবেন, বলবেন যে আমাদের পরিবেশটা এমনটা ছিল কি। রয়েছেন এবং রয়েছেন গৌতম দত্ত, পেশা শিক্ষক। মিরাতুন্দি আমার অনুষ্ঠানে প্রায় নিয়মিতই থাকেন, লাগাতার ভাবে এই বিষয়গুলোকে বলে যাচ্ছেন। আমি মিরাতুন্দির কাছে প্রথম আসব। আমি হেডারটা দিতে বলবো পিসিআরকে, যেভাবে বিতর্কটা ছড়াচ্ছে। মিরাতুন্দি, আপনি শুনেছেন যে আমাদের সামাজিক মাধ্যমে ইদানিং কয়েকদিন ধরে যে বিতর্কটা চলছে, যে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, সেটাকে কেন্দ্র করে কিভাবে জাত পাত ধর্ম চলে আসছে এবং রীতিমতো উত্তপ্ত হচ্ছে সামাজিক মাধ্যম। কোথাও মনে হয় না যে এটার একটা সুদূর প্রসারী লক্ষ্য আছে, অন্যরকম একটা উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে এই ধরনের বিতর্কের ডিজাইন তৈরি করা হয়? এবং সব, মানে আমি বলছি, কোন রাজনৈতিক দলেরই উদ্দেশ্য বা লক্ষ্যটা বোধহয় খুব সৎ নয়। তাহলে আমাদের সামাজিক পরিমণ্ডলে এই ধরনের বিতর্ক দানা বাঁধবার কোনো অবকাশই থাকার কথা নয়। সময় অনুযায়ী কিন্তু আমরা একটা বৈপরীত্য লক্ষ্য করছি। সময়টা পুরোপুরি আমরা প্রযুক্তি তন্ত্রের সময়ে বাস করছি। প্রযুক্তি আমাদের সর্বক্ষেত্রে অসামাজিক বানিয়ে দিচ্ছে এবং আরো একটু যদি আমরা টেনে নিয়ে যাই, খানিকটা অমানবিকও বানিয়ে দিচ্ছে। সমাজ নষ্ট হচ্ছে, মানুষের মানবিকতা বোধ নষ্ট হচ্ছে। বুদ্ধিটা আছে ঠিকই, কিন্তু বুদ্ধিটা প্রায় চালাকিপনায় পরিণত হচ্ছে। তো এই যে ঘটনা, এই ঘটনাটার ক্ষেত্রে আমার সব থেকে বড় দুঃখ হয়েছে সেটা হচ্ছে, তাহলে আমাদের দেশে বড় বড় মানুষেরা সত্যিকার মহৎ প্রাণ, সত্যিকার উচ্চমনা, সত্য দ্রষ্টা, সত্যকে তারা সরাসরি দেখতে পেয়েছিলেন, সেই রকম মানুষদের আশা, পৃথিবীতে আসা, আমাদের দেশে আসা, এসে তারা আমাদের অনেক সত্য দর্শন করাতে চেষ্টা করেছে। তার মধ্যে আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজনের কথা খুব বেশি মনে পড়ছে। একজন মাথার উপরে জ্বলিছেন রবীন্দ্রনাথ, একেবারে আসল সত্যটা বলে দিয়েছেন একটি কথায়, ধর্মের বেশি যে ধর্ম মোহ যাকে ধরে সে মারে আর মরে, একটা লাইনে বলে দিয়েছেন মূল কথা। আর একজন, যিনি তারও বহু আগে মানুষের জীবনে সত্যের আলোটা পৌঁছে দিতে চেয়েছিলেন, তার নাম লালন। সেই লালনের কথা আজকে আমাদের এই যে বিশেষ একটা রেস্টুরেন্ট, আমার কোনো ঘটনায় নাম বলতে আমি খুব অনিচ্ছুক, ভালো লাগে না। সে বিখ্যাত শুনছি, কেউ কেউ বলছে আবার বিশ্ববিখ্যাত নাকি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টকে ঘিরে এবং রেস্টুরেন্টকে যে খদ্দের হয়েছিলেন, যিনি একজন তরুণ বয়সী সম্ভবত, তাকে ঘিরে বিতর্ক, তার বক্তব্য, তার মন্তব্য, তার আচরণকে ঘিরে বক্তব্য। তো কতকাল, আমার যেটা দুঃখ হচ্ছে, লালন কতকাল আগে বলে গিয়েছিলেন বলেতো, এদের মনে এই প্রশ্নগুলো তিনি জাগিয়ে দিয়ে গিয়েছিলেন। কিরকম কথা না, বামন চিনি পইতে প্রমাণ, বামনিক চিনি কিসেরে। পাশে আমি শুনতে পাচ্ছিলাম
এই তরুণটি যখন তীব্র বিদ্রোহ করছে একটি দরিদ্র ওয়েটারের বিরুদ্ধে, তখন রেজিস্ট্রার বা এই ম্যানেজার বা সেই রেস্তোরাঁর বিরুদ্ধে তার কিন্তু প্রতিবাদ প্রথমে জাগেনি। একজন দরিদ্র মানুষ, ওয়েটার, অতি সামান্য বেতনে দিন যাপন করে, তার উপরে ধমকি। তো তার পাশে কতগুলো নারী কণ্ঠ ভেসে আসছিল। তিনি যখন বলছেন যে তুমি জানো আমার ধর্ম কি, আমি ব্রাহ্মণ, তুমি আমার গোমাতাকে ভক্ষণ করাকে, তখন কয়েকটা নারী কণ্ঠ ভেসে আসছিল, তারাও চিৎকার করছে। তো তখন আমার তাদের উদ্দেশ্যে মনে মনে খুব দুঃখ করছিল, আর মনে হচ্ছিল যে তারা কি লালনের কথা জানেন না। বইতে দিয়ে ব্রাহ্মণ চেনা যায়, কিন্তু ব্রাহ্মণই কি দিয়ে চেনা যায়? এই বিভাজন তো করা হয়েছে। এই প্রশ্ন তিনি রেখে গেছেন। অতএব এগুলো যে আমি ব্রাহ্মণ বলার মধ্যে যে অহংকার, সেটাকে লালন কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। হয়তো সেক্ষেত্রে আবার লালনেরও জাত ধর্ম দেখা যায়, দেখবে এরা। কিন্তু লালন তো বলেছেন জাত গালো বলে একই আজব কারখানা, সত্য পথে কেউ নয় রাজি, সব দেখি তানা নানা না। আমার সেই কথাটাই খুব দুঃখ হচ্ছিল লালনে। আমি বললাম, আমার এই সময়ে বসে সেটাই মনে হচ্ছিল যে সত্য পথে সত্যটাকে কেউ মানে না, দেখতে চায় না, সে পথে যেতেও চায় না। যার যেটা আছে, যেটা দিয়ে মানুষের মনে উদ্দীপনা জাগানো যায়, রোষ জাগানো যায়, বিভাজন বিদ্বেষ ছড়ানো যায়, সেইগুলো সুন্দরভাবে এরা গ্রহণ করছে। আর একজনের কথা, একটা লাইনে তিনি বলে গেছেন, নজরুল ইসলাম, জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। বহুল প্রচলিত। আমি এগুলো বলছি এই জন্যে, এত করে এরা বুঝিয়ে যাওয়া সত্ত্বেও আজকের এই প্রযুক্তিবাদের সময়ে, প্রযুক্তি নির্ভরতার সময়ে আমরা আবার ফিরে যাচ্ছি পেছন দিকে। সেই জাতপাত, সেই ধর্ম নিয়ে টানাটানি ইত্যাদি মানুষের পরিচয় সেইখানে গিয়ে থেমে যাচ্ছে। আর কারা এটা করছে? অতি তরুণ সব প্রগতিশীল মনের মানুষ সব হওয়ার কথা যাদের, তারা যাচ্ছে একটা রেস্টুরেন্ট যেখানে ধর্ম বাদ বিচার করা হয় না, সব ধর্মের মানুষেরই খাবার সেখানে প্রস্তুত করা রয়েছে, হয়। হ্যাঁ, জেনে শুনে যাচ্ছে। অথচ গিয়ে সেই মদের দোকানে গিয়ে কি বলা যায় এরকম যে তুমি আমাকে মদ দিচ্ছ কেন, আমার জাত নষ্ট করছো, আমার ব্রাহ্মণ ধর্ম নষ্ট করছো। এখানে আরেকটা কথা আছে, আমি মেয়েদের সম্পর্কে বললাম, তো ব্রাহ্মণ ধর্ম নষ্ট করাটা খুব ক্ষতিকারক। তাহলে চণ্ডাল, মুচি, মেথর, যারা নিচু জাতের মানুষ, ধর্মের দিক থেকে নিচু সারিতে এসে বসতে হয় যাদের, তাদেরকে কোনো মান সম্মান, মান মর্যাদা, সম্মান বোধ থাকতে নেই। তিনি নিজেকে ভাবছেন যে আমি ব্রাহ্মণ, তুমি জানো যে আমি ব্রাহ্মণ, তুমি আমার ধর্ম নষ্ট করলে। তাহলে ব্রাহ্মণ ধর্মের এত অহংকার, সেই ধর্ম কি আর ধর্ম থাকলো? মানুষকে যারা ছোট করে, তারই ধর্মের মানুষ যারা নিচু সারিতে, মুচি মেথর এসব বলা হয়, তাদেরকে এত ছোট করে দেখা। ও না হয় ওয়েটার, না হয় ভিন্ন ধর্মের মানুষ, দরিদ্র মানুষ, তাকে একটা বোঝা যায় যে তার প্রতি ওর বিদ্বেষ থাকতে পারে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই বিদ্বেষটা কি ধর্মের পরিচয়, ধর্মবোধের পরিচয়? কোন ধর্মই কি ভিন্ন ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে বলে? এখানে আদতে এটা বাইরে থেকে ব্যাপারটা এরকম দেখাচ্ছে যে তুমি আমার ধর্ম কেড়ে নিলে, তুমি আমার জাত কেড়ে নিলে, তুমি আমার গোমাতাকে খাইয়ে দিলে আমাকে। এখানে একটা প্রশ্ন রেখে আমি শেষ করব কথা, বেশি কথা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে আসলে এগুলো এত প্রশ্ন উস্কিয়ে দেয় মনে না। সেটা হচ্ছে যে গোমাতা খাইয়ে দিলে, মাতা এমন যে তাকে খাইয়ে দেওয়া যায় কাউকে,
আচ্ছা, গোমাতার প্রতি এত শ্রদ্ধা বোধ যে তাকে মাংস হিসেবে আমাকে খাইয়ে দিলে, সেবারে বাক্য ব্যবহারেও বড় দিন তরুণটি। গোমাতা, মাতাকে কে খাওয়ানো যায়, যে মাতাই হোক? এই সঙ্গে আমি একটা প্রশ্ন রাখছি, সবাই ভেবে দেখবেন। এই গোমাতার উপরে যখন গরুর গাড়ির সমস্ত সেই ভারটা দেওয়া হয়, তাকে বহন করে নিয়ে যেতে হয় সমস্ত মাল, সমস্ত মানুষজন, সবাইকে, তখন সে গোমাতার হালটা কেমন হয়? এই গোমাতাকে দিয়ে যখন লাঙ্গল করা হয় রুক্ষ কর্কশ জমিতে, তাকে ফসল ফলানোর উপযোগী করার জন্যে, তখন সেই গোমাতার পিঠে কত লাঠির বাড়ি পড়ে। আর গরু গাড়ি চালানোর সময়ও গরু এই গোমাতার উপরে কত লাঠি প্রহার চলে। তখন গোমাতার হচ্ছে কেন? বললে গাড়ি বন্ধ করে দেওয়া, লাঙল চালানো বন্ধ করে দেওয়া, সেটা কি এরা করেন? খুব বিনীত প্রশ্ন আমার। গোমাতাকে, মাতার প্রতি শ্রদ্ধা থাকা ভালো, কিন্তু সেই মাতার প্রতি অত্যাচার একজনই, একটা রেস্টুরেন্টে করা হয়েছে, তাকে খাইয়ে দিয়ে, তার মাংস খাইয়ে দিয়ে। মাতা এমনই যে তার মাংস খাইয়ে দেওয়া যায়, কিন্তু ছাগল মাথা কেন হয় না আমি আজও বুঝতে পারি না, অনুপম। ছাগলের দুধ অতি পুষ্টিকর খাদ্য, তাই না গৌতম? একদম। অতি পুষ্টিকর খাদ্য ছাগলের দুধ, অতি, গরুর দুধের থেকে। তখন ছাগল মাথা কেন বলা হয় না? বরং ছাগল আমরা খুব একটা নিন্দাসূচক শব্দ অর্থে ব্যবহার করি। একটা ছাগল, আমার তো মনে হয় ছাগল মাথা বলাটা খুব জরুরি, এবং কাউকে ছাগল বলে অবহেলা করা ঠিক না। তো এই ছেলেটি আমার মনে হয় অত্যন্ত বিদ্যার্জনের ক্ষেত্রে অত্যন্ত অভাগা, না, আমি দুর্ভাগা। আমি আরেকটা জিনিস, আমি রাতুলজি, আমি আপনাদের কাছে আলোচনা আরেকটা বিষয় আনবো। যে সত্যি এই ছেলেটি তো সামনে দেখা যাচ্ছে, একে মানে সারফেসে আসছে এই ছেলেটি, বলে আমি আসলে শেষ কি? করি। হ্যাঁ, আমি ওই প্রসঙ্গটা আসবো পরের পর্যায়ে। এটা হ্যাঁ, এটা পরে তুমি এসো সেই প্রশ্নে, সেটা তো সূচনা করে দিয়ে আমি শেষ করছি আমার কথা। এই ঘটনাগুলো সব আমরা বাইরে থেকে এই মন্তব্যগুলো করছি, এবং এই ছেলেটির বিদ্যাহীনতা, ছেলেটির ঔদ্ধত্য, বিনয়হীনতা, সেটাও যেমন লক্ষ্য করলাম। অন্যদিকে দরিদ্র একজন মানুষ, নেহাতি ওয়েটার, তার ব্রাহ্মণ ধর্মের গৌরববোধ করারও মতো কিছু নেই। তার বিনয়টা লক্ষ্য করেছো? সে কিন্তু ভুল করেছে, এটা হয়নি, আমার মনে হচ্ছে ভুল আমি করার ব্যাপার একদম নয়। কিন্তু সে জানে যে আমি এখানে দরিদ্র একজন ওয়েটার, আমি ওই বাবুর সঙ্গে তর্কে নামবো, সেটা আমার কাজ নয়। অতএব সে বিনয়বশত বলেছে ভুল করেছি। ভুল কিন্তু সে করেনি বলে আমার দৃঢ় বিশ্বাস। সৈন্য খদ্দেরদেরও যেমন দেয়, খাবার দেয়, তাকেও দিয়েছে। এবং যোগ করা দরকার, কোন মুসলমান ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তা সে মনে করে যে অন্য ধর্মের মানুষদের গোমাংস খাইয়ে দেওয়া, তাদের জন্য নিষিদ্ধ মাংস খাইয়ে দেওয়া আমার পক্ষে অধর্মের কাজ। ওই গরিব ছেলেটি নয়, মানুষটিও জানে। অতএব জেনে শুনে সে এটা করেনি, নিশ্চিত বিশ্বাস আমার করবে না। তাহলে সে তো, তার বিনয় আছে, সে বলল আমি ভুল করেছি বাবু। এই বিনয়টুকু আমরা ব্রাহ্মণ ধর্মের অহংকারী ধর্ম ধারণের মানুষটির মধ্যে তো দেখলাম না। তাহলে ব্রাহ্মণ ধর্মাধিকারীর মানুষের কি পরিচয় আমরা পেলাম? ধর্মটাকে তিনি ক্ষুণ্ণ করলেন, না ধর্মটাকে তিনি গৌরবান্বিত করলেন? এটা বাইরের চিত্র আমরা দেখলাম, আমরা ভাবছি। বড্ড কষ্ট হয়েছে দেখে। আসল চিত্র তুমি যেটা বলতে চাইছো, সেটা এবারে আমরা নিশ্চয়ই সেই আলোচনায় আসব। এর পেছনে পশ্চাৎ শক্তি বা পশ্চাৎ ভাবনা বা প্ররোচনা কি আছে, সেটা আমাদের জানা দরকার। গৌতম আরো ভালো বলতে পারবে। গৌতমের কাছে আসি। গৌতম, যে বিষয়টা বুঝতে চাইছি আমরা, যে আসলে তো ঘটনাটা সামনে এসেছে, এর পিছনে একটু একটু করে আমরা যে পিছনের ইতিহাসটা দেখি, আসলে না আমাদের মনগুলোকে বিষিয়ে দেবার একটা চেষ্টা চলছে। মানুষের যে সম্পর্কটা, যে সেতুটা, সেটাকে দুর্বল করবার নানা চেষ্টা চলছে। রাজনৈতিক নেতারা
তাদের মতো করে সেই প্রয়াসটা চালিয়ে যাচ্ছেন, কোথাও মনে হয় না এটা আসলে তারই একটা প্রতিফলন মাত্র? আসলে এটার পিছনে একটা অঙ্ক আছে, হিসেব আছে, করা হয়েছে। যেটা মীরাতুন্দি বললো, আমি দায়িত্ব নিয়ে বলছি, এমন ভুল কখনো হয় না, কোনো ওয়েটার এই ধরনের ভুল করে না। সে বাধ্য হয়েছে ভুল হয়ে গেছে বলতে, কারণ তাকে বলানো হয়েছে, তার যে ম্যানেজার ছিল, যে রেস্টুরেন্টের ম্যানেজার, তাকে দাপিয়ে বলেছে বলতে হবে তোমাকে, সেটা উপায় নেই, তার চাকরিটা ইয়ে করতে হবে। এমনকি যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য মুহূর্তের মধ্যে একদল এসে ওই রেস্টুরেন্টের উপর হামলা করতে পারে, সেই রকম একটা পরিবেশও তৈরি হতে পারে বলে আশঙ্কা ছিল সেই ম্যানেজারের। সেই জায়গা থেকে সেটা কোথাও মনে হচ্ছে না যে আসলে পরিবেশ পরিমণ্ডলটাকে এভাবে বিষিয়ে তোলা হয়েছে, এবং এর পিছনে ওই যে বাচ্চা ছেলেটা যে এই ধরনের শিক্ষাহীনতার জন্য কাজকর্মগুলো করছে, তাকে একটা ইন্ধন যোগানো হচ্ছে কোথাও থেকে। হ্যাঁ, আসলে আমি বলবার আগে মুনাতুন্দি এবং আপনাকে একটা কথা জানাই যে সদ্য আমার এই সলসলা বাড়িতে ডুয়ার্স উৎসব হয়ে গেল। সেই উৎসবের অ্যাকচুয়ালি আমি একটা সময় এটা স্রষ্টাদের মধ্যে একজন, স্রষ্টাই বলা যায়, দীর্ঘ এত বছর ধরে সেটা করে আসছি। 11 দিন ব্যাপী সেই উৎসবে থাকবার কারণে আমার গলার স্বরটাও একটু ভেঙে গেছে। দীর্ঘ প্রায় বছর ধরে চলছে আর কি। তো সেখানে বলতে গেলে তবু মীরাতুন্দি যে যে জায়গাটায় নিয়ে দাঁড় করালেন বিষয়টাকে, সেখান থেকে আমার বলতে হয় যে দিনাজপুরের রাজা অনন্ত নারায়ণের সেই মন্দির হাজী মোল্লা ফেরতের হাত থেকে বাঁচাতে ছুটে এসেছিল রাবেয়া, এই ইতিহাসে। এই সমস্ত ঘটবার আমাদের আরো ভালো করে পড়ানো দরকার। কারণ আমাদের ইতিহাস যেমন মাস্টারদা সূর্য সেনের ইতিহাসকে খুব বড় করে দেখে না, তেমনি পাশাপাশি আসমাতুল্লাহ খানের ইতিহাসকেও বড় করে পড়ায় না। আমাদের তেমনি সাজু ইতিহাসকে পড়ে হযরত বেগম মহলের ইতিহাসকেও আমাদের সামনে বড় করে তুলে ধরে না। কারণ ইতিহাস কিন্তু ইতিহাসের একটা বিশেষ নিহিত অর্থ থাকে, তার সেটা হচ্ছে সাম্যকে প্রতিষ্ঠা করা। অর্থাৎ আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে এই মানুষগুলোর অবদান ছিল, আসমাতুল্লাহ খান থেকে শুরু করে সাজোয়া বিবি থেকে শুরু করে হযরত বেগম মহল থেকে শুরু করে, এটা যত বেশি প্রচার করা যাবে তত বেশি মেয়ের বাতাবরণ তৈরি হবে। আমরা সেই জায়গাটায় কেন পুঞ্চা হচ্ছি, সেই জায়গাটায় কেন জড়তায় ভুগছি, সেই জায়গাটায় কেন আমরা বিস্তৃতভাবে ব্যাখ্যা করছি না, এটাও আমাদের সাম্যকে কেড়ে নিচ্ছে।